নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আমি সীমা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি শ্রদ্ধেয়া গোপা রায়। নমস্কার। আজকে এই কবির সাথে আমরা কবিতা শুনব এবং আলোচনা করব। সঙ্গে থাকবেন আপনারা। আবার জমেছে ঈশান কোণে মেঘ, আবছা হয়েছে জমে থাকা রোদ্দুর, মলাটের নীলে দোয়াতের কালি যেন ছড়িয়ে দিয়েছে চোখ যায় যদ্দূর। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা কিন্তু গোপা রায়েরই লেখা একটা কবিতা প্রসঙ্গে চলে এসেছি। এই কবিতার নাম হচ্ছে এক পশলা, এবং আমরা কবির কাছে এই এক পশলা সম্পর্কে কিছুটা জানতে চাইব কবির মুখ থেকে। চলুন দর্শক শ্রোতা, এই কবিতাটা সম্পর্কে আমাদেরকে একটুখানি বলো। এই এক পশলা সম্পর্কে বলবে, এবং এই এক পশলা বর্তমান সময়ের প্রেক্ষাপটে কতটা প্রয়োজনীয় সেটাও আমাদেরকে একটু বলবে। এটা খুব ভালো প্রশ্ন করেছো। বর্তমান সময়ে এই এক পশলা যে কতটুকু প্রয়োজনীয়তা, মানে এটা আমরা খুব ভালোভাবে বলতে পারি। কারণ এতটা গরম পড়েছে ইদানিং। আমরা খুব আগরতলার মানুষ বিশেষ করে এখন কোথাও কোথাও ত্রিপুরার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, তো আমাদের এখানে বৃষ্টিটা আমরা পাচ্ছি না। ভীষণ গরমে আমরা মানে গরমটা ভীষণ যন্ত্রণা পাচ্ছি গরমে। আর চারিদিকে আমাদের শহরের জীবনটা যেমন গরমে হাঁসফাঁস করছে। তো আমাদের এক পশলা তো অবশ্যই দরকার। তো আসলে আমি একটা যদিও আগেই লেখাটা, তখন ঠিক গরম ছিল। আমি যখন লেখাটা লিখি তখন গরমটা ছিল ভীষণ। আর তখন আমিও ঠিক মনে মনে এক পশলার অপেক্ষাই করছিলাম। আর তখনই এই লেখাটা আর কি, লেখাটার জন্য। তো এখন সত্যি এখন খুব প্রাসঙ্গিক এই লেখাটা। এক পশলার জন্য আমরা সবাই তাকিয়ে আছি আকাশের দিকে। যাক, শুভেচ্ছা রইল, সবাইকে শুভেচ্ছা রইল যে এক পশলা সত্যি সত্যি আমরা যাতে এক পশলাটা আমরা উপভোগ করতে পারি। একদম, এই এক পশলার জন্য আমরা কিন্তু চাতকের মতোই হয়ে আছি। আমরা চাই এক পশলা আমাদেরকে এই তৃষ্ণা যেন আমাদেরকে নিবারণ করে, সেটাই আমরা চাচ্ছি। বসন্ত কি ভ্রূণস্থ হয় একটি পলাশ রাঙা হলেই? কবির কাছে আবারও জানতে চাইব, বসন্ত যদিও চলে গেছে, এখন গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহ চলছে, তবু আমরা একটুখানি পিছনে গিয়েই কবির কাছে জানতে চাইব কবির লেখা এই যে লাইনটা, সে প্রসঙ্গে যদি আমাদেরকে একটু বলে। কারণ ঋতুরাজ বসন্ত কবিদেরকে দোলা দেয়, এটা আমি যতটুকু শুনেছি। এখন আমাদের কবির কাছে প্রশ্ন, তোমাকে কতটা দোলা দিয়েছে বসন্ত? হ্যাঁ, তুমি আমার যে কবিতাটার কথা, এই লাইনটা কবিতাটা আমি একটু বের করছি। আচ্ছা, যে লাইনটা তুমি তুলে ধরেছো, এই লাইনটা আমার সেই ইয়েতেই লেখা, সেই ভাবনায় লেখা। আসলে বসন্ত নিয়ে লেখা, এই বসন্তে গেল বসন্তেই লেখা এটা। এটা আসলে আমি এখানে বসন্ত বলতে তো একটা তো আমরা আমাদের প্রকৃতির মধ্যে ঋতুরাজ বসন্ত। তো চারিদিকে প্রকৃতি যখন একদম সবুজ সম্ভারে একদম সেজে ওঠে, তারপর ফুলে ফলে প্রকৃতির যে সম্ভার, হ্যাঁ, সেটা এত সৌন্দর্য, এটাই তো আমরা বসন্তকালটা উপভোগ করি। এবং কোকিল তখন ডেকে ওঠে মনের আনন্দে। তো সেই বসন্ত এত একটা মানে আক্ষরিক অর্থে। আর আমি আমার কবিতাটা আসলে বসন্তটাকে উপমা ধরে মানুষের জীবনে এটা আমি যেভাবে যায় সেইভাবেই আমি কবিতাটা লিখেছি, সেই ভাবনায়। যেমন ধরো আমাদের জীবনে যদি বলি, আমি মানুষের জীবনে বসন্তকালটা, হ্যাঁ, বসন্তটা মানুষের জীবনে বসন্ত বলতে যেখানে আমরা দেখো এই যে আমরা দিন মজুর দেখছি, শ্রমিকরা দেখছি, সারা দিন রাত খেটে খুটে ওরা রোজগার করছে খাওয়ার জন্য, দুবেলা দুমুঠো খাচ্ছে। কেউ কেউ হয়তো দুবেলা খেতেও পাচ্ছে না। তো এগুলো আসলে কি, যে বসন্তটা যারা আমরা যারা 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 সত্যি সত্যি ভালো আছে, কম্পেয়ারেবলি মানে তুলনামূলকভাবে যারা সত্যি ভালো আছে, তো বসন্তটা তাদের জন্য উপমা, মানে উপমাটার কথা বলছি, বসন্তটা তাদের জন্য তাদের জীবনে পূর্ণতা নিয়ে এসেছে। একটা পূর্ণতা ওরা পেয়েছে জীবনে। কিন্তু
তুলনামূলকভাবে যারা দিনমজুর শ্রমিকরা যারা আছে, খুব কষ্টে যারা আছে, দিনাতিপাত করছে যারা কষ্টে, তো ওনারা ওদের কথা বলছি, ওদের জীবনে কিন্তু সেই পূর্ণতাটা আসেনি, অভাবটা থেকেই যাচ্ছে। তো ওদের জীবনে বসন্ত পূর্ণতা নিয়ে আসেনি, ওদের জীবনে বসন্তটাই আমি দেখাতে চেষ্টা করেছি। আর এটাই আমি তুলে ধরেছি, একটা প্রশ্নবোধক থাকছে যে একটা বসন্ত কি আসে, একটা পলাশ রাঙা হলেই কি বসন্ত ভ্রূণস্থ হয়? বসন্তটা ভ্রূণস্থ হয় না একটা পলাশ রাঙা হলে। যেমন প্রকৃতিতে তেমন মানুষের জীবনে অভাবগুলো থাকলে বসন্তটা পূর্ণতা পায় না। আসলে বসন্ত মানে আমরা বুঝতে চাই যে এটা সুখের কিছু একটা, কিন্তু এই সুখ যে সবার জীবনে আসে না, আমার মনে হয় সেটাই তুমি কবিতায় তুলে ধরতে চেয়েছো। একদম, সবার জীবনে তো সেই পূর্ণতাটা আসে না, সুখটা একটা পূর্ণতা। হ্যাঁ, শূন্যতাটা থাকে মানুষের জীবনে, যাদের জীবনে শূন্যতা আছে, পূর্ণতা নেই, ঠিক এই জিনিসটাই আমি বোঝাতে চেয়েছি বসন্ত উপমা হিসেবে ব্যবহার করে কবিতা। আচ্ছা আচ্ছা, তো এবারে আমরা একটা কবিতায় চলে যাই। কি শোনাবে বলো? একটা কবিতা শোনাচ্ছি, কবিতার নাম মৃগনাভি। ভোরের নরম রোদে পালক ঝেড়ে জেগে উঠলে পাখিদের সংসার, মুছে যায় অরণ্যের খাঁজে লেগে থাকা অন্ধকার দাগ। প্রেমের নিখাদ সত্যতা অন্তঃক্ষরণে হয় সংজ্ঞাময়। অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেলে মুহূর্ত নির্জন প্রহরের উরু বেয়ে, অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেলে মুহূর্ত নির্জন প্রহরের উরু বেয়ে নামে সঙ্গম সুধা। কাম ঘামে তৃপ্ত হয় সোদামাটির বুক। মৃগনাভির নেশাতুর গন্ধে মাতাল কাঠ বাদামি গোধূলি নামে পশ্চিমের ঘাটে কবিতাময় হয়ে ওঠে সৃষ্টিশীল জীবন। বাহ, অসাধারণ একটা কবিতা শুনলাম। আসলে এই কবিতার আড্ডায় কবিতা এবং আড্ডা বা আলোচনা সবটাই মিলে যেন একটা সন্ধ্যাটা কাব্যিক হয়ে ওঠে। হ্যাঁ, ভীষণ সুন্দর লিখেছো। ভালো লাগার একটা সময় একটা পাই, আমরা সুযোগ পাই। একদম একদম। আচ্ছা, কথা প্রসঙ্গে প্রথমে আমরা কবিতায় চলে গিয়েছিলাম, আবার একটু পেছনে যাই, একটু জানতে চাই যে তোমার শৈশবটা কোথায় হয়েছে, কেটেছে, কোথায় কেটেছে? হ্যাঁ, শৈশব তো আমার আগরতলায় কেটেছে, আমার আগরতলায় জন্ম। আচ্ছা, এখনো আগরতলাই আছি। মাঝখানে বিয়ের পর আগরতলা থেকে একটু বাইরে যেতে হয়েছে, কিন্তু মানে বিয়ের সূত্রে, বিবাহ সূত্রে, তো তারপর আমি আগরতলাই সেটেল করে যাই। তা আমরা জানতে চাইবো এখন লেখালেখিটা ঠিক কত বছর বয়সে বা কখন শুরু হয়েছে তোমার? লেখালেখিটা আমার আসলে একদম ছোটবেলা থেকেই হয়েছে। ছোটবেলা থেকে বলতে ক্লাস 4-এ তখন পড়ি, তখন আমি আসলে এমনিতেই খেলতে খেলতে চলতে চলতে আমি ছন্দ মিলিয়ে মিলিয়ে 2 লাইন 4 লাইন এরকম করে বলতাম, এটা খেলার ছলে বলতাম। তখন তো এগুলো আর বুঝতাম না, তখন আমি খেলার ছলে এগুলো বলতাম মিলিয়ে মিলিয়ে। তখন বাবা বলতেন, আমার বাবা বলতেন, বাবা এটা লক্ষ্য করেছেন আর কি, লক্ষ্য করে বলেছেন, একটা খাতা এনে আমাকে দিয়েছেন, বলেছেন যে একটা তুমি একটা কাজ করবে, যখন এইগুলো মিলিয়ে মিলিয়ে যখন বলো এগুলো তুলে রাখবে খাতার মধ্যে। তো তখন তো ছোট ছিলাম, কখনো কখনো তুলেছি, কখনো কখনো তুলিনি, এরকম। তো যাক, এখান থেকে তো শুরু আমার। এখনো প্রথম যে 4 লাইনটা আমি বলি তখন এটা প্রথম, কারণ আমি এই 4 লাইনটা আমি এখনো মনে রেখেছি, এবং খাতা আমার 2টো ডায়েরি হারিয়ে গেছে, আর ওই ছোটবেলার আরেকটা ডায়েরি আমার আছে, তো ওখানে আমি দেখেছি আছে এই 4 লাইন তোলা আছে, তো এটা আমি মনে রেখেছি 4 লাইন। আমি মানে একদম আমি এটা প্রথমেই ধরি, কারণ ক্লাস 4-এই এটা লেখা। আচ্ছা, তো তারপর থেকে তারপর ক্লাস 7-এ যখন উঠি, তখন গিয়ে আমি আকাশবাণীতে অডিশন দিই, কাকলিতে, সেই কবিতা পড়া আমার স্বরচিত কবিতা। তো এখানে চান্স পেয়ে যাই, তখন সুযোগ পেয়ে ওইখানে আকাশবাণীতে শুরু হয় পথ চলা কবিতার। তারপর কাকলি থেকে যুববাণী, যুববাণী থেকে এখন জেনারেলে আছি আর কি।
আচ্ছা আচ্ছা, তার মানে বলাই যেতে পারে যে কবিতা লেখালেখির ক্ষেত্রে প্রথম অনুপ্রেরণা বাবার কাছ থেকে। অনুপ্রেরণা, হ্যাঁ অনুপ্রেরণা মানে বাবাই তো শিখিয়েছেন যে এইগুলো যত্ন করে রাখতে হয়, এটা কবিতা, তুমি যা লিখছো এটা সৃষ্টিশীল কিছু, হুম হুম এটা বাবাই শুরু করেছেন আমাকে বুঝিয়ে। হুম হুম হুম। এটাই, তা এটা ঠিক। পরিবারে মানে ছোটবেলা যে লেখা শুরু করেছো সেখানে আমরা জানতে পেরেছি যে বাবা অনুপ্রেরণা জুগিয়েছেন, হুম, কিন্তু আমাদের যেহেতু আমরা যেহেতু মেয়ে, স্বাভাবিকভাবে আমাদের অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। একদম। সেক্ষেত্রে এখন যে ভূমিকাটা পালন করছো সেটা একজন গৃহিণী, তো গৃহিণী হিসেবে মানে আমি বলতে চাচ্ছি যে এখন সংসার জীবনে এসে এই কবিতা লেখার ক্ষেত্রে কোনো অনুপ্রেরণা পাচ্ছো, নাকি কোনো সমস্যায় পড়তে হচ্ছে, বাধাবিঘ্ন আসছে? না দেখো, ঠিক আছে, প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম ভূমিকাগুলো পালন করতে হয়, আমরা করে থাকি। তো প্রথমে মেয়ে ছিলাম, ঠিক আছে, তারপর বিবাহ সূত্রে যখন শ্বশুরবাড়িতে যাই, তখন একটা সংসার, নতুন সংসারে যখন একটা সংসারে একটা প্রত্যেকেরই, আমি অ্যাডজাস্ট শুধু করতে হয়। আমার কথা বলছি না, প্রত্যেকেরই। আর আমার একান্নবর্তী এই ছিল সংসার, পরিবার ছিল। হুম হুম তো আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিলাম সংসারের মধ্যে, হুম। তার ছেলে সংসার নিয়ে আমার অনেকটা গ্যাপ পড়ে গেছিল তখন মানে ভাটা লেখালেখি। পড়েছিল। হ্যাঁ একদম হুম 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 একদম পড়েছিল, ভালোই পড়েছিল, হুম একদম অনেকটা গ্যাপ, অনেক বছর গ্যাপ পড়ে গেছিল। হুম হুম তারপর আমি ভাবিনি যে আমি আবার এই লাইনে মানে আবার লেখালেখি শুরু করব, আমি ভাবিনি। তা যাক, তারপর যখন কিছুটা হালকা হয়ে গেলাম, দায়িত্ব কর্তব্য থেকে কিছুটা হালকা হয়ে গেলাম, তখন আমি আস্তে আস্তে শুরু করেছি, কিভাবে এলো মাথায় আবার আবার শুরু করেছি। পরবর্তীকালে যে আমি আবার লিখবো, আবার এটাকে শুরু করব? হ্যাঁ, একদিন আমার আমার লেখা ডায়েরি আমি পাই, আমার হাতের কাছে পাই। হুম হুম যখন পেয়ে যাই তখন এগুলো আবার পড়ি। পড়ে তারপর মনে হলো যে দেখি যোগাযোগ করি, আবার সবার সঙ্গে যোগাযোগ করি। এরকম করে করে হয়ে গেছে। তারপর আবার পেপারে দেওয়া, ছোটোবেলায় পেপারে দিতাম খুব, যখন স্কুলে পড়তাম হুম তখন দৈনিক সংবাদে ছোটদের পাতা, শঙ্খচিল, বিমলেন্দ্র চক্রবর্তী দাদা চালাতেন এটা, বিশিষ্ট কবি বিমলেন্দ্র চক্রবর্তী, বিশিষ্ট ছড়াকার। তো উনি তখন স্কুলে, আমি যখন স্কুলে পড়তাম উনি যোগাযোগ করেছিলেন, চিঠি দিয়েছিলেন। তখন আমি ওই লেখা নিয়মিত ওই দৈনিক সংবাদে দিতাম আর কি। হুম তো ওই ইন্সপায়ার হয়ে তো শুরু, ঠিক আছে। আর মাঝখানে যখন গ্যাপ পড়েছে, গ্যাপটা তুমি যেটা বলছো, গ্যাপের পরে ওই এইভাবেই আমার লেখাগুলি আমি পড়তে থাকি, যখন হুম একটু একটু হালকা হয়ে যায় না, যখন ফ্রি টাইমে, তখন ওই আবার এগুলো বের করি। একদিন মনে হলো যে ঠিক আছে, আবার দেখি তো লেখাটা শুরু করা যায় কি না। তারপর ওই পত্রিকা অফিস থেকে যোগাযোগ করেছে, হুম। এখানেরই বিভিন্ন কয়েকটা পত্রিকা অফিস থেকে যোগাযোগ করেছে লেখা দেওয়ার জন্য। তারপর ওই শুরু হয়ে গেছে এরকম করে। মানে আমরা বলতেই পারি যে প্রতিভা যদি ভেতরে থাকে না, আহ, এবং সেটাকে কোনোভাবেই আটকে রাখা যায় না, সে যত প্রতিবন্ধকতা আসুক না কেন সেটা কিন্তু বেরিয়ে আসেই, তাই না? এটাই আমরা প্রমাণ পেলাম। আমরা আরও একটা কবিতা শুনবো, কি শোনাবে এবার? ছোট্ট একটা কবিতা পড়ছি, হুম, তারপর চলে যাব তোমার, আমার কিছু ছড়া আছে। আমি ইদানিং ছড়া লেখা শুরু করেছি। আচ্ছা। ছড়া লেখা ইদানিং না, মানে শুরু হয়েছে তো আগেই, আমি স্কুল হুম টাইমেই ছড়া লেখা শুরু করেছিলাম। অনেক স্কুলের অনেক ছড়া আছে আমার। তো তারপর আমি এখন হুম। নতুন করে আবার ছড়াগুলো নিয়ে ভাবছি। আচ্ছা। মাঝখানে কবিতায় চলে গেছিলাম, আবার আবার ছড়াগুলো নিয়ে ভাবছি। ইদানিং এই মাসেই আমার একটা বই বেরোনোর কথা। প্রকাশক নিজেই ইন্টারেস্টেড হয়ে আমাকে বলেছে উনি কিছু নেবেন না, মানে বিনা খরচে, হুম হুম যেটা আসলে এটাই তো হওয়া উচিত আমাদের কবিদের জন্য। হুম হুম আমরা এত কষ্ট করে লিখছি, আমাদের যে এই যে কাল্টিভেশন হচ্ছে হুম হুম অনবরত মাথার মধ্যে, আমাদের এইটা তো সৃজনের একটা ব্যাপার, তাই না? হুম হুম। তো এটার একটা, এটাই তো আমাদের মূল্য, যে এটা বিনে পয়সায় আমরা আমরা বের করব একটা বই, প্রকাশকরা যদি আগ্রহ নিয়ে আসে। হুম তো হুম। এরকমই আমি একটা সুযোগ পেয়ে গেছি বাহ, এখন। খুব তো ভালো। ছড়ার একটা বই এর মধ্যেই বেরোবে, এই আচ্ছা। আর কি। হুম। আমি শোনাচ্ছি কবিতাটা।
কবিতার নাম কোজাগরি, নারীদের নিয়ে লেখা। নারীরা সংসারে নারীদের যে আত্মত্যাগটা থাকে সেটা নিয়েই লেখা। নারীরা এভাবেই সংসারের ঘানি টেনে উনুনে নিজেকে পোড়ায় দিনরাত, ফ্যান গেলে ধোঁয়া ওঠায় গরম ভাতে, হা করা মুখে তুলে দেয় শাক মাছ চর্বচস্য যাবতীয়, প্রতিদিন ডোবা তেলে ছেঁকে তোলে পরিবারের হাসি মুখ, মঙ্গল চিহ্নে আলো করে গৃহস্থ ঘর, পূর্ণ হয়ে ওঠে ধানের গোলা, ফেপে ওঠে বাণিজ্য, সময়ের ভার বুকে নিয়ে সন্তান সম্ভবা করে কুল বংশ পরিচয়, উলুধ্বনিতে পয়া হয় ঘরে ঘরে। অবশেষে সময়ের কাঁধ ধরে অনেকটা পথ এগুলে নগ্ন পায়ের ছাল উঠে রক্ত ঝরে, রাতে কুপির আলোতে চোখে কামনার সলতে জ্বালায়, তৃপ্ত করে গৃহস্থ শরীর। মহাকালের স্রোতে অনেক জল গড়িয়ে গেলে কোজাগরি একদিন বিসর্জিত হয় অবহেলায়। বাহ, ভীষণ সুন্দর, অনেক গভীরতা রয়েছে তোমার কবিতায়। আমরা আবারও কবিতা শুনবো, আলোচনায় যাব, কিন্তু নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ফিরে এলাম আমরা আবারও ছোট্ট একটা বিরতির পর। চলুন আমরা আবারও জমে আড্ডা দিই এবং কবিতা শুনি। দি ভাই, আমি এবার যে কথাটা বলবো, একটু আসছি, কথাটা বলছি। একদিন আলো আর শব্দে সেও সেজে উঠেছিল। এই যে কবিতার পংক্তি, তোমার কবিতার পংক্তি আমি নিয়েছি, তো সে সম্পর্কে আমাদেরকে একটু বলো। এই যে লাইনটা তুমি তুলেছ, এই লাইনটা আমার একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, বইমেলা। কবিতার নাম বইমেলা। এই রিসেন্ট বইমেলার যে গেল, তখন এই বইমেলার আমরা তো বইমেলাতে আমি বিশেষ করে প্রতিদিন গেছি, প্রতিদিন, কারণ ওইখানে লিটল ম্যাগাজিন স্টলে আমার একটা সংকলন আছে, কবিতা সংকলন। এটার মধ্যে যদিও গল্প আছে, ঠিক আছে, এই একটা লিটল ম্যাগাজিন আমি যেটা বের করি, সেই ম্যাগাজিনটার জন্যই আমি যেতাম, লিটল ম্যাগাজিন স্টলে যেতাম, ওখানে বসতাম আমি। তো বইমেলা চলাকালীন সবার সঙ্গে, যারা লেখক পাঠক সবার সঙ্গে আমরা খুব আড্ডা দিতাম ওইখানে। বইমেলা মানে জুটি আড্ডা হবে, কবিতা হবে, একদম কবিতা পড়া, সাহিত্য নিয়ে আলোচনা করা, সবাই মিলে, সবাই তো আসতো এখানে, আর সবাই মিলে খুব আড্ডা দিতাম। তো যখন যেদিন শেষ হয়ে গেল না, তখন না খুব মিস করছিলাম। পরের দিন না ঠিক ওই টাইমে এত খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, খুব মিস করছিলাম। তখন বইমেলাটা নিয়ে আমি এটা লিখি আর কি, এই অনুভবে। তো এই আমরা কি শুনবো কবিতাটা? হ্যাঁ, শোনাচ্ছি। তো প্রথমেই আছে এই লাইনটা, তুমি যে লাইনটা তুলেছ। একদিন আলো আর শব্দে সেও সেজে উঠেছিল, সুদৃশ্য রঙিন আলোয় আলোময় হয়েছিল জীবন তার, মুগ্ধ মুখরিত হয়েছিল মন কবিদের উচ্চারণে, সুরে সুরময় হয়েছিল তার যাপন প্রহর। নতুন বইয়ের গন্ধে তখন নেশাতুর বিলাসী বই প্রান্তর,
প্রতিদিন স্বজন সুখে আহ্লাদিত। এক অদম্য উচ্ছলতায় সমৃদ্ধ হয়েছিল তার জ্ঞান, আলোচনা, কুইজে। গর্বে ফুলে উঠেছিল তার বুক বিদগ্ধ জনের পদধূলিতে। রমরমা আড্ডা, ভুরিভোজ, লাউডের সম্ভারে ভরা সংসার ছিল তার। লেখক, পাঠক আর প্রকাশকের সমাগমে কোনো অপূর্ণতা ছিল না জীবনে। এমন ভরা সংসার রেখে গুণীজন চলে গেলে একদিন অন্ধকার নেমে আসে বুকে, বাকরুদ্ধ হয়ে যায় প্রাঙ্গণ। বাহ, অসাধারণ। মানে এই বইমেলাটাকে এতটাই উপভোগ করেছো যে বইমেলা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু মনটা আনচান করছিল যে পেছনে ফেলে আসা যে দিনগুলো সেগুলোকে মিস করতে গিয়ে, তাই তো? একদম একদম। তা ত্রিপুরার যে বা আগরতলার যে বইমেলাটা সেটা সম্পর্কে তোমার যে অভিজ্ঞতা সেটা যদি আমাদেরকে একটুখানি বলো। যদিও বইমেলা অনেক দিন আগে চলে গেছে, এই কবিতাটা সম্পর্কে মানে পড়েই আমার মনে হলো আর কি, শুনেই আমার মনে হলো আর কি, যদি বইমেলা সম্পর্কে একটুখানি বলো যে যে বর্তমান সমাজে যে তরুণরা রয়েছে তারা বইমেলাটাকে কতটা উপভোগ করছে। হ্যাঁ, এখন আমি দেখছি যে তরুণ যে লেখক লেখিকারা আছেন ওনারা ভীষণই সিরিয়াস, খুব ভালো লেখালেখি করছেন। খুব ভালো লাগছে ওদের যে এই আগ্রহটা, লেখালেখির প্রতি যে এই ঝোঁকটা, নেশাটা, এটা খুব একটা ভালো একটা দিক আমাদের সাহিত্যের ক্ষেত্রে বলো, খুব ভালো একটা দিক। সমাজের ক্ষেত্রেই বলো না কেন, যে এখন যে সমাজ বিভিন্ন নেশাগ্রস্ত থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে সমাজের সমস্ত যে নেগেটিভ সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে অনেকটা মানে উত্তরণ হচ্ছে সেগুলো থেকে। এবং এই যে সমাজটা, যুব সমাজটা, যেগুলো তরুণ যে যারা লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, ওনারা তো অন্তত লেখালেখিটা নিয়ে নেশাগ্রস্ত হচ্ছেন, এটাই তো আসল। হ্যাঁ, সমাজের উন্নতির জন্য এটাই আসল আমি মনে করি। লেখক এবং পাঠকরা, তরুণ যারা পাঠক রয়েছেন ওরাও যে একটা পড়াশোনার দিকে নজর দিচ্ছেন, এটার দিকে যে নেশাটা যদি এদিকে হয় তাহলে তো আমাদের সমাজের একটা উন্নতির লক্ষণ। এবং বইমেলাতে যে ওরা এসে কিছুটা সময় কাটাচ্ছে, দল বেঁধে আড্ডা দিচ্ছে, সেখানে কিন্তু যেমন বইমেলাটা দেখতেও সুন্দর হচ্ছে, ওরাও কিন্তু সমৃদ্ধ হচ্ছে। একদম না, একদম। বিভিন্ন আলোচনা রাখা হচ্ছে, ছোট মঞ্চ, বড় মঞ্চ, দুটোই তো মঞ্চ হয়। একটা বড় মঞ্চে তো সবসময় অনুষ্ঠান চলে, কিন্তু ছোট মঞ্চে আমাদের সাহিত্যের জন্য রাখা হয়েছে এখানে আলোচনা, কুইজ। এবার তো নতুন করে কুইজও সংযোজন হয়েছে। আচ্ছা, ভালোই, খুব ভালো, খুব সমৃদ্ধ হওয়া যায়। একদম। আমরা আরও একটা প্রশ্ন জানতে চাইবো যে কবিতা তো তুমি লেখো, কিন্তু কবিতার পাশাপাশি আর কি লিখতে তোমার ভালো লাগে? কবিতার পাশাপাশি আমি গান লিখছি। গানটা আসলে অনেক আগে থেকেই লিখছি, আমি কলেজ লাইফ থেকেই গানটা লেখাটা শুরু করেছি। তো তখন আসলে ছাপানোর কথা ভাবিনি। সুর করেছেন এখানে ওই সুদীপ্ত শেখর মিশ্র, বিশিষ্ট গায়ক। সুদীপ্ত দাও সুর করেছে কয়েকটা গানেরই, কিন্তু আমি আসলে এগুলো প্রকাশ পাইনি সেরকমভাবে। তখন তো মোবাইলও ছিল না, আর ওই সেরকমভাবে অ্যালবাম বের করা খরচ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, তো এগুলো হয়ে ওঠেনি আর কি। তো এগুলো তারপর আবার এর পরবর্তী সময়ে আমি যখন বিয়ের পরে মধুছন্দা, যে বিশিষ্ট গায়িকা মধুছন্দা রায়, উনি এখন আমাদের মধ্যে নেই। দিদি আমাকে খুব ভালোবাসতেন, দিদিকে এখন শ্রদ্ধা জানাই। তো দিদি আমার কয়েকটা গানের সুর করেছেন, শ্যামা সঙ্গীত। আমি আধুনিক গান লিখেছি, শ্যামা সঙ্গীতও লিখেছি, পল্লীগীতেও লিখেছি, তো ভক্তিগীতি। তারপর ইদানিং কিছু ব্যান্ডের গানও লিখছি। তো আধুনিক গানের দিদি সুর করেছেন, দিদি শ্যামা সঙ্গীতে সুর করে বিভিন্ন প্রোগ্রামে গেয়েছেন। কিন্তু এখন তো দিদি আর নেই। তো এখন আমি কিছুদিন আগে বৈঠকি ঘরানা, এখানে সবাই জানেন, এখানে বৈঠকি ঘরানাতে একটা কম্পিটিশনের মতো ছিল,
হঠাৎ ফেসবুকে পেয়ে যাই, তখন খুব ইচ্ছে হলো যে দেখি গানগুলো তো এভাবেই মানে আছে, ঠিক আছে, এগুলো আমি দেখি কাজে লাগে কিনা। তো একটা দেশাত্মবোধক একটা গানের ইয়েতে দিয়ে দিই আমি আমার গানটা। তো সেখানে আমার গানটা সিলেক্ট হয়ে যায় এবং এটা সেকেন্ড প্রাইজও পেয়ে যায়। তো ওনারা আমাকে গীতিকার হিসেবে স্বীকৃতি দিলেন, সার্টিফিকেট পেলাম, পুরস্কার দিলেন। তো এখানে সম্মাননা দেওয়া হয় আমাকে। তো এইভাবে আমার এখানে একটা দেশাত্মবোধক গেল, তারপর দেশাত্মবোধক আরও গেছে, ওই যে ভাষা শহীদদেরকে নিয়ে লিখেছি। এটা এখানে উৎপলা গোস্বামী সুরকার, ওই দিদিও সুর করেছেন। এখন বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যেক বছর দিদি এই গানটা সব জায়গায় প্রত্যেকটা অনুষ্ঠানেই করে থাকেন। তো এইভাবেই গানগুলো যাচ্ছে। আচ্ছা, মানে কবিতার পাশাপাশি গান লিখছো, তাহলে গানের তো বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, তাই তো? তুমি বলছো শ্যামা সঙ্গীতের কথা, দেশাত্মবোধক গানের কথা, তো কোন ধারার গানগুলো লিখতে তোমার বেশি ভালো লাগে? আসলে আমি সব কিছুই লিখি, হ্যাঁ। কখন কোন ধারার লেখার মুড হয়, যখন মানে এটা ডিপেন্ড করে তোমার মুডের উপর। আচ্ছা আচ্ছা, আমার যখন মুডের উপর অবশ্যই, যখন যে ধারায় লিখতে ইচ্ছা করে তখনই বসে যাই। আচ্ছা, তোমার কবিতা কি ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে? হ্যাঁ, হয়েছে, অনেক আগে থেকেই হয়েছে। কবে প্রথম প্রকাশিত হয়েছে? প্রথম প্রকাশ করেছি আমি যখন কলেজে পড়ি, তখন প্রথম প্রকাশ হয় আমার এই বইটা, নীল সাদায়। আচ্ছা, ছোট বই, এটা আমার প্রকাশিত হয় কলেজ লাইফে। তারপর আমি যখন কলেজে উঠি, মানে কলেজে তো স্কুলে তো এটা বের করেছি, আর কলেজে যখন উঠি তখন এইটা বের করেছি, মেহগনি সুরে। আচ্ছা, তার মানে প্রথম প্রকাশিত হয় তোমার স্কুল জীবনে? হ্যাঁ, স্কুল জীবনে। আচ্ছা, তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন ধরো না 11 ক্লাস 11-12 এরকম। আচ্ছা, 12 এরকম। আর তারপর বিয়ের পরে, মানে হ্যাঁ বিয়ের পরে এটা বের করেছি। তো এই যে বই প্রকাশ করেছো, সেক্ষেত্রে তোমাকে কে অনুপ্রেরণা জুগিয়েছে? এটা তো অবভিয়াসলি আমার বাবা, আমার বাবাই প্রেরণা জুগিয়েছে বইটা বের করার জন্য। ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কারণ হ্যাঁ, বাবা আমাদের মধ্যে নেই এখন। আচ্ছা, বিয়ের আগেই মারা গেছে। ওনার প্রতি শ্রদ্ধা জানাই বিশেষভাবে, কেন কি লেখালেখির ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে পরিবার থেকে খুব একটা সাপোর্ট পাওয়া যায় না। হ্যাঁ, পড়াশোনার জন্য বাবা মায়েরা বেশি প্রেশার দিয়ে থাকেন, কিন্তু তোমার বাবা যে অনেকেই অনুপ্রেরণা যোগান, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনাটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন আর কি। আর এটা স্বাভাবিক, বাবা মায়ের যে চিন্তাধারা সেটাও স্বাভাবিক। না, পাশাপাশি আমার বাবা মা দুজনেই পাশাপাশি আমাকে এগুলোর ব্যাপারেও খুব সাপোর্ট করতো। এটা কিন্তু পড়াশোনার পাশাপাশি এটাকেও কিন্তু সাপোর্ট করে যেত। তো মেইনলি তো পড়াশোনাটা সবার জীবনে সত্যি কথা, কিন্তু এগুলো পাশাপাশি কিন্তু আমি করতে পেরেছি বাবা এবং আমার মায়ের জন্য বিশেষ করে। মা এগুলিকে আমার খুব মানে ভীষণ, আমার জন্য এই সাপোর্টটা কিন্তু খুব দরকার। কেন বলো তো? না হলে কি এই প্রতিভাটা তুমি যদি সাপোর্টটা না পেতে, তাহলে দেখা যেত যে এটা তুমি আড়ালে করতে, একটা সময় দেখা যেত যে সাপোর্টের অভাবে তুমি এটাকে দাবিয়ে দিতে। কিন্তু যেহেতু সাপোর্টটা পেয়েছো, তুমি কিন্তু এটাকে নিয়ে ভেবেছো পড়াশোনার পাশাপাশি, তো এটা কিন্তু আমাদের জন্য খুব দরকার না, মানে যারা লেখালেখি করে তাদের জন্য ভীষণ। এখন তো বিয়ের পরেও আমি সাপোর্ট পাচ্ছি আমার হাজবেন্ড থেকে। আমার হাজবেন্ড সবসময় প্রেরণা জুগিয়ে থাকেন, তো উনিও লেখালেখি করেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা তারপর তোমার আরেকটা বই এবার মানে বিয়ের পরেই আরেকটা বই বেরিয়েছে, এটা একান্তে। আচ্ছা, একান্তে এটা আমার। তারপর এটার পরে বেরিয়েছে একটা সংকলন। এটা সংকলনটা বের করেছি 2 বছর চলছে, শব্দ সাগর। এটার মধ্যে কবিতা, অনুগল্প, তারপর বিশিষ্ট ব্যক্তিদের জীবনী, আচ্ছা হ্যাঁ সবকিছু মিলিয়েই। আচ্ছা, তুমি ছড়ার কথা বলছিলে, আমাদের কি কিছু শোনাবে? হ্যাঁ, ছড়া।
আমরা কবির মুখে ছড়া শুনবো, নিশ্চয়ই ছড়াগুলো ছন্দে নাকি? হ্যাঁ, ছন্দে, আচ্ছা। অবশ্যই ছন্দে। শিশুতোষ ছড়া, আমি শিশুতোষ ছড়া লিখতেই বেশি পছন্দ করি। আচ্ছা। তো ছড়াটাও যে মানে এই যে ছড়াটা পড়ছি সেই ছড়াটা আমি ওই ফেসবুকে, তো এখন তো চলছে ফেসবুকে দেওয়া। আচ্ছা, ফেসবুক প্রসঙ্গে কিন্তু আমি আসবো, পরের প্রশ্নটাই আমি ফেসবুক প্রসঙ্গে আসবো। বলো তুমি কি বলছিলে। তো এই কবিতাটা, এই ছড়াটা দেওয়ার পরে এটা আমার ফেসবুকেই যোগাযোগ করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে এক শিক্ষক, ওনার স্টুডেন্টদেরকে করাবেন, আমার থেকে অনুমতি চেয়েছেন, তারপর আমি অনুমতি দিয়েছি। তারপর আসাম থেকে একজন শিক্ষক, তারপর বাংলাদেশ থেকে একজন শিক্ষক সেমভাবে এই ছড়াটা চেয়েছেন, দিয়েছি। এখানে আবৃত্তি স্কুলগুলো 2টো স্কুল থেকে নিয়েছে, নিয়ে অনুষ্ঠান করিয়েছে। আরেকটা মজার ব্যাপার হলো, নিজের ছড়াগুলো শুনতে ভালোই লাগে। আর হঠাৎ করে যদি পেয়ে যাই, আমি সেদিন একটা প্রোগ্রামে, বড় সড়ো প্রোগ্রাম শহরের মাঝখানেই হয় একটা ক্লাবের, তো এই প্রোগ্রামে আমি বসেছি দর্শক হিসেবে। তো হঠাৎ দেখছি বাচ্চারা উচ্চারণ করছে ছড়াটা, আমি আরে লাইনগুলো আমার লাইন, তারপর দেখলাম যে আমার ছড়াই পড়ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, হঠাৎ করে শুনে আরো ভালো লাগলো। এই ছড়াটা শোনাচ্ছি। ছড়াটার নাম, এখন আমার ছড়া প্রায় সবই এরকম করেই যাচ্ছে, বিভিন্ন আবৃত্তি স্কুল থেকে নেওয়া হয়। ছড়াটার নাম পিঁপড়ে। কুটুস কুটুস পিঁপড়েগুলো ছুটছো কোথায় লাইনটি ধরে? ছোট্ট ছোট্ট খাবার বোঝা নিচ্ছ তুমি কেমন করে? শীতকালেতে কোথায় পালাও শীতকা বুঝে আলসে বড়? শীতের শেষে কোথা থেকে আবার এসে লাইনটি ধরো? কেমন করে দেয়াল বেয়ে ছোট্ট পায়ে উঁচু চড়ো? ভয় করে না একটুও কি পা পিছলে যদি পড়ো? তোমার বুঝি মন্ডা মিঠাই সব থেকে বেশি প্রিয়? নাগাল পেতে তুমিই পারো, আমায় তবে একটু দিও। কে শেখালো পিঁপড়ে তোমায় এত যে বেশ লাইনটি ধরো? জানি আমি তুমি নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়ো। তোমার বুঝি 3টে জামা, রেড, ব্ল্যাক আর ব্রাউন ব্রাউন? অন্য কিছু চাই কি তোমার, ব্লু, গ্রিন আর পিঙ্ক গাউন? বড়রা সব বলে জানো শিখতে হবে শৃঙ্খলা, আমায় তুমি শেখাবে নাকি নইলে খাবো কানমলা? পিঁপড়ে তুমি হিংসুটেও, কুটুস করে কামড়ে যে দাও। ইস বড্ড লাগে বলছি, তোমার সঙ্গে আরই যাও। বাহ, দারুণ! মানে ভীষণ মজা পেয়েছি কিন্তু কবিতাটা, মানে ছড়াটা শুনতে। এবং শিশুরা তো এই ধরনের ছড়া শুনে পছন্দ করবে এবং লাফিয়ে লাফিয়ে, আমার মনে হয় খুব মজা করে করে দুলে দুলে ওরা পড়বে এই ছড়াটা। ভীষণ সুন্দর লিখেছো। আমরা অনুষ্ঠানের কিন্তু প্রায় শেষ লগ্নে চলে এসেছি, তুমি কি আমাদেরকে আরেকটা কবিতা শোনাবে? আরেকটা ছড়া শোনাচ্ছি। ঠিক আছে, শোনাও। ছড়ার নাম পাখির আসর। টিয়া পাখির ইচ্ছে হলো পড়বে নাকে নোলক, চড়ুই পাখি বায়না ধরে আনতে গেল ঢোলক। বুলবুলিটা পাখনা মেলে বংশী হাতে নিল, শালিক জোড়া নাচবে বলে ঘুঙুর পায়ে দিল। হারমোনিকা বাজায় বসে দোয়েল পাখির দল, তবলা বাজায় ধবল পাখি চল শুনবি চল। তানপুরাতে স্বর বেঁধেছে কবুতরের ছানা, স্প্যানিশ গিটার নিয়ে এবার ময়না দিল হানা। জমলো আসর গানের লড়াই সিদ্ধুপুরের মজা, গাইব আগে কাক এসে কয় আমি সবার রাজা। এই না বলে গলা ছেড়ে জুড়ে দিল কা কা, এক এক করে উড়ে গেল আসর হলো ফাঁকা। বাহ, অসাধারণ বাচ্চারা তো অসাধারণ। মজা পায় তাই না? বাচ্চারা তো আসলে শিশু ছড়াটা মানে কি ছন্দ থাকতে হবে, আর ছন্দ থাকলেই বাচ্চারা গ্রহণ করবে সেটা। বাচ্চারা তো স্বপ্ন দেখে তাই না, রূপকথা ভালোবাসে বাচ্চারা। তো এইসব গল্পগুলি মানে গল্পের মতো করে ছড়া লেখাটা, এগুলো পড়তে বাচ্চারা ভালোবাসে। একটা ভাবনার জগতে চলে যায় বাচ্চারা। তো এই আর কি ছড়া। খুব সুন্দর লিখেছো, খুবই সুন্দর লিখেছো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। তোমরা তুমি আজকে আমাদের স্টুডিওতে এসেছো এবং খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছড়া, কবিতা সবকিছু আমাদেরকে শুনিয়েছে, তার জন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বিটিভির যারা আছেন পরিচালক মণ্ডলীতে, যারা সহযোগী যারা ভাইরা রয়েছেন,
পর্দার পেছনে, এবং বিটিভির অবশ্যই কর্ণধার মনীষা পাল চৌধুরী, মনীষাদিকেও ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর খুব ভালো লেগেছে তোমাদের এই স্টুডিওতে এখানে এসে, এই আড্ডায়, কবিতার আড্ডায় খুব উপভোগ করেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। দর্শক শ্রোতারা, আমরা মনে হয় খুব সুন্দর ভালো একটা সময় কাটিয়েছি, আপনারা সঙ্গে ছিলেন, আমরা ভীষণ আনন্দিত হয়েছি আপনারা পাশে থাকাতে। এভাবেই পাশে থাকবেন বিটিভি ত্রিপুরার। পরবর্তীকালে আবারও আমরা অন্য আরেকজন কবিকে নিয়ে চলে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।